আমরা আরো কিছু ফাংশন আমাদের আছে, প্রশ্ন করবেন। আপনি কি সাংবাদিক? আচ্ছা, ওনাদের ফুলটা আমি নিয়ে নেই, যেহেতু ওনারা হৃদয়ের আবেগ দিয়ে দিচ্ছেন। ভাই ঠিক আছে, আরে দাদা এই বইটা দিয়ে দেন। আচ্ছা, এটা আমি দিয়ে দিই। আজকে দেশের এক ক্রান্তি লগ্নে বাংলাদেশের অনেকটা বলতে হবে হিন্দু সম্প্রদায়ের হার্ট, যেটাকে যুগ যুগ ধরে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখে, সেই ডাকেশ্বরী মন্দিরে আমরা এসেছি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে। এই মন্দির এবং আপনাদের সম্প্রদায়ের বন্ধুরা সবাই মিলে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ দেশ আমাদের সবার। আমাদের সামনে একটা কথা মাঝে মাঝে আছে, সংখ্যালঘু সম্প্রদায়। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এটা আমরা মানি না। আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে সকলেই তারা এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। ধর্ম এখানে কারো অধিকার হরণ করতে পারে না। ধর্মে কে কোনটা গ্রহণ করবে বা অনুসরণ করবে, এটা তার নিজস্ব ব্যাপার। আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপাই দেওয়ার কোনো অধিকার রাখি না। ঠিক অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না। আমরা এটাকে একেবারেই মেনে নিতে রাজি নই। সুতরাং এখানে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর কোনো বিষয় নেই। আমরা সকলে বাংলাদেশি, আমরা সকলেই দেশের নাগরিক। এটা আমার যে অধিকার থাকবে, আরেকটি নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি যে দলেরই হন না কেন, সমান নাগরিক অধিকার তিনিও ভোগ করবেন। কিন্তু আমরা সবাই সাক্ষী, ইতিহাসের সাক্ষী। দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয়, তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানী এইটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায়। আমরা এদেরকে ঘৃণা করি, এই কাজকে আমরা নিন্দা করি। সেই অনুভূতির জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয়, আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করার, মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়ার। এই জন্য যখন কোনো সমস্যা আমাদের সামনে আসে, বিপদ আসে, আমরা জিজ্ঞেস করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের। আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ। আপনারা আশা করি খেয়াল আছে, তারপরেও আমি দুই একটা জিনিস একটু আপনাদের সামনে আনতে চাচ্ছি। 2022 সালে পঞ্চগড়ে করতোয়া নদীতে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি ফেসবুকে দেখার সাথে সাথে আমাদের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলাম যে ফেসবুকে তো অনেক সময় অনেক কিছু আসে, এটা কি সঠিক? তারা তখন জানেন না, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা জেনে ফেলেছি। তারা বললেন যে আমরা চেক করে আপনাকে জানাচ্ছি। 5-10 মিনিটের ভিতরেই চেক করে বললেন যে ঘটনা সঠিক এবং খুবই মর্মান্তিক। আমরা জেনেছি বিকালের দিকে। চেষ্টা করলাম যে ওই দিন বিকালে আমরা ফ্লাই করতে পারি কিনা। বিপদে মানুষ পড়েছে, বন্ধু চেনা যায় বিপদের সময়ে। সুসময়ে তো মিষ্টির তুড়া নিয়ে আমার কাছে যে কেউ আসতে পারবে, প্যাকেট নিয়ে আসতে পারবে, কিন্তু আমার বিপদের সময় কে আমার পাশে এসে দাঁড়াবে, সেটা হচ্ছে বড় বিষয়। আমরা ওই দিন পারি নাই এই করতে। পরের দিনই সকালের ফ্লাইট ধরে আমরা চলে গেছি। আমরা কৃতজ্ঞ যে এত ব্যথা বেদনা বুকে থাকা সত্ত্বেও সেখানকার মানুষগুলোকে আমাদেরকে অত্যন্ত আন্তরিক এবং উষ্ণভাবে গ্রহণ করেছে। আমরা তাদের প্রতি কোনো দরদ এবং দয়া দেখাতে চাইনি। আমরা গিয়েছি, আমার এক ভাই আমার এক বোন বিপদে পড়েছে, ভাই হিসাবে সেখানে সহানুভূতি দেখাতে, এবং এটাকে আমাদের নৈতিক দায়িত্ব আমরা মনে করেছি। টাঙ্গাইলে একটি পরিবারের 8 জন লোক, শুধু তাদের পরিবারের দাদু ছাড়া সবাই একটা যানবাহন দুর্ঘটনায় একসাথে শেষ, স্পট ডেথ। সেইটাও 22 সালের ঘটনা। আমরা জানার পরে অ্যাডভান্স আমাদের লোকদেরকে পাঠিয়েছি এবং বলছি যে ওখানে অবস্থাটাকে
কে আছে এই পরিবারের, বাকি আছে? দেখা গেল যে 82 বৎসরের একজন বৃদ্ধ মহিলা ছাড়া আর কেউ নেই, সব শেষ। গোয়ারদুয়ারের কী অবস্থা আমরা খবর নিলাম। তারপরে আমরা দায়িত্ব নিলাম যে ওনার বাকি জিন্দেগি যতদিন উনি বেঁচে থাকবেন, উনি যেন একটু কমফোর্টেবলি বেঁচে থাকবেন, সেই জন্য তার মাথার উপরে একটা ছায়া তৈরি করে দেওয়া উচিত। এবং আমরা এও বললাম যে উনি যতদিন বেঁচে আছেন তিনি বৃদ্ধ ভাতা পান কি না এটা আমাদের জানার কোনো দরকার নাই। আমাদের পরিবারের সদস্য হিসাবে আমরা তাকে আমাদের পাশে রাখব। আমরা এখনও এটা কন্টিনিউ করছি, আমরা এটা বাদ দিইনি। কক্সবাজারের রামুতে ঠিক সিমিলার, আপনাদের মনে থাকার কথা যে আপনাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কিছু লোক তারা বের হয়েছিল, তারা ক্রাশ হয়ে গেছে। সেই পরিবারের মাত্র 2 জন জীবিত ছিলেন। আমরা আপনাদের লোকরা পৌঁছার আগে আমাদের লোকরা সেখানে পৌঁছে গেছে এবং ওনারা দেখে বিস্মিত হয়েছেন যে আমাদের আগে আপনারা পৌঁছলেন কীভাবে। আমরা এটা এই কারণে যাই নাই যে দুনিয়ার কেউ আমাদেরকে বাহবা দিবে, খুশি হবে, অথবা আমাদের ব্যাপারে ভুল ধারণা ভাঙাবো। আল্লাহ সাক্ষী আমরা এই জন্য যাইনি। আমরা গিয়েছি নাগরিক মানবিক অনুভূতির জায়গা থেকে, যেতে হবে। এবারকার এই বিশাল ঘটনা যখন দেশে ঘটে গেল, সাথে সাথে বসে এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, কারণ অতীতের অভিজ্ঞতা তো তাই আমাদের। যখন রাম মন্দিরের উপরে একটা সমস্যা হয়েছিল, আপনারা বয়স যাদের হয়েছে তারা অনেকেই সাক্ষী, সেই দিনও আমরা কিন্তু 1 সপ্তাহ একটানা মন্দিরগুলো পাহারা দিয়েছি। আমরা বলেছি যে রাম মন্দিরে বাবরি মসজিদে আঘাত দেওয়ার কারণে এদেশের মুসলমানরা, সারা দুনিয়ার মুসলমানরা আঘাত পাইতেই পারে। বাংলাদেশে একটা মন্দিরে আঘাত লাগলে সারা দুনিয়ার হিন্দুরা আঘাত পাইতেই পারে, কিন্তু যে দোষ করেছে তার দায় তো তার উপরে বর্তাবে, নির্দোষ মানুষের উপরে তো তার কোনো দায় বর্তায় না। এই নির্দোষ মানুষগুলোকে এখানে অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে তারা যেন মর্যাদা এবং ভয়ভীতিহীন অবস্থায় থাকতে পারে। আপনারা সেই সময় দেখেছেন 17টা মন্দির থেকে চোররা এসেছিল লুণ্ঠন করতে, আমরা হাতে নাতে ধরে পুলিশের হাতে ওদেরকে তুলে দিয়েছিলাম। রাইট। এবারও আমরা এই বিষয় সামনে রেখে প্রথম দিন থেকে আমরা দেশবাসীকে যেমন আহ্বান জানিয়েছি, পার্টিকুলারলি আমাদের সংগঠনকে দায়িত্ব দিয়েছি। আমরা এই ব্যাপারে কয়েকটা কাজ করেছি। প্রথমেই বলেছি আগে লাঠি হাতে পাহারায় চলে যাব, এবং শুধু হিন্দু সম্প্রদায় না, এই দেশে অন্য যে কোনো সম্প্রদায়ের লোক যদি ইনসিকিউর ফিল করে, নিরাপত্তাহীনতা তারা ফিল করে, তাহলে তাদেরকে আশ্বস্ত করো। প্রয়োজনে তাদের সাথে তাদের বাড়িঘরে থাকার জায়গা দিলে থাকো, যে আমরা আছি, আমরা সবাই এক, আমরা ভাই ভাই। এই সমাজে বিভাজন, হিংস্রতা আমরা সৃষ্টি করতে দিব না, অন্তত ধর্মের ভিত্তিতে আমরা দিব না এটা। তারপরে আমরা বলেছি যে ইমিডিয়েটলি সেখানকার প্রশাসন, আমরা জানি এখন সারা বাংলাদেশে কোলাপস, রাস্তাঘাটে দেখছেন কোনো পুলিশ নাই, কোনো ট্রাফিক নাই। এখন ট্রাফিকের কাজ করতেছে ছোট ছোট ছেলেমেয়েরা, তারা করতেছে কাজ। আমি আস্তে আস্তে বলছিলাম যে এখন জনগণের সরকার চলতেছে, আজকে রাত থেকে প্রতিষ্ঠিত হবে ইন্টারিম গভর্নমেন্ট, আর আরও কিছুদিন পরে আসবে দলীয় গভর্নমেন্ট। তো জনগণের এই সময়টা তো আসলে অরক্ষিত বাংলাদেশ। এই সময় আমরা মনে করি সুরক্ষা দেওয়ার দায়িত্ব সকলের। যেখানে কোনো সিস্টেম কাজ করছে না, সব সিস্টেম ফেল করেছে, এখন নাগরিকদের দায়িত্ব হয়ে গেছে এই সিস্টেমগুলোকে আবার এস্টাবলিশ করা। এই জন্য আমরা বলেছি ডিসি, এসপি, থানা লেভেলে বা উপজেলা লেভেলে ইউএনও এবং ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বসতে হবে। বসে তাদেরকে বলতে হবে যে আপনাদের পাশে, আপনাদের লাঠির পাশে, বন্দুকের পাশে আমরা আছি। আপনারা কাজ করেন, থানায় ফিরিয়ে আনেন। থানা পুড়ে গেছে, যেখানে হিংস্রতার বশবর্তী হয়ে সেখানে আপনারা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট নেন, আমরা আপনাদের পাশে আছি। না, অলরেডি শুরু হয়ে গেছে। থানা পাহারা দেওয়া, কোর্ট পাহারা দেওয়া, ডিসির অফিস পাহারা দেওয়া, বাসা পাহারা দেওয়া। একটা সুন্দর কথা এখানে এসেছে যে প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, তাইলে ব্যক্তিদের দিকেও খেয়াল রাখা উচিত। আমি বলেছি যে অলরেডি আমরা বলেছি প্রয়োজনে তাদের ঘর বাড়িতে রাত কাটাবা, তোমরা থাকবা সেখানে। এরপরে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে প্রত্যেকটা থানা পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত আমরা ইমার্জেন্সি হেল্পলাইন চালু করব। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়,
তাহলে আমরা যেন ইমিডিয়েট মুভ করতে পারি উইদাউট এনি ডিলে। আমাদের নাম্বারগুলো ওপেন থাকবে জনগণের জন্য, সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। এখন কিছু কিছু লোক তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবে, খুন করবে, এটা কাপুরুষতা। তুমি যদি সৎপুরুষ হও, বীর পুরুষ হও, তাহলে তোমার মুখামুখি যখন হয় তখন তুমি করবে। এখন এই বিপদের সময় এটা করার প্রয়োজন নেই। হ্যাঁ, যদি কিছু করতে আইন আদালত যখন হবে তখন করবে। মানুষ, যে কোনো মানুষ ভুল করতে পারে, ভুল হইলে তার সংশোধনের সুযোগ, তাকে সরি বললে মানুষ খুশি হয়ে যায়। কিন্তু কেউ যদি পারপাসফুলি ক্রাইম করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। আমি হলেও তাকে আইনের আওতায় আনা উচিত। আমরা সেই দাবি জানিয়ে আসছি। আমাদের বক্তব্য গোপন নয়, প্রকাশ্য। হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। আপনারা যদি আমাদের বক্তব্যগুলো দেখেন তাহলে পেয়ে যাবেন এই সবগুলা কথা। এখন কথা হলো যে বক্তব্যের সব বললাম, কার্য তো কি? কার্যের সাক্ষী আপনারা, আমরা এই সাক্ষী দিব না। এই সাক্ষী আপনারা দিবেন যে আমাদের বক্তব্যের সাথে আমাদের কাজের মিল আপনারা খুঁজে পাচ্ছেন কিনা। যদি আপনারা পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, যদি পেয়ে না থাকেন আমরা সেই ব্যবস্থা বুঝতে চাই এবং সেই ব্যবস্থা আমরা নিতে চাই। আমাদের গ্যাপ আমরা ফিল আপ করতে চাই। আমরা পাচ্ছি। আপনারা পাচ্ছেন সবাই? আমরা পাচ্ছি। আপনারা যা আমাদের কাছে প্রত্যাশা করেন তা পাচ্ছেন? এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন? না না, গতকালকে রাতে আমি 10টা বাজে এখানে আসছি। আমি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে যেভাবে পাহারা দিচ্ছে আমাদেরকে, এরকম আর আমরা নজির আর কখনো দেখি নাই বাংলাদেশে। থ্যাংক ইউ। তাহলে একটু প্লিজ, তাহলে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ববাসী এটা সাক্ষী হয়ে গেল, ঠিক আছে? জি। এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই। একটা প্লিজ, আমি শেষ করলে বলবেন। আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই, বাহবা নেওয়ার জন্য করি নাই, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই। আমি আবারও বলবো, মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন, এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার। তখন যেন আপনাদের এই ফিলিংয়ের, এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিকমতো দিতে পারি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি, বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে, যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে, দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে, তাহলে সেও একজন দুর্বৃত্ত। আপনারা আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন। আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না, আমরা বদার করি আমাদের বিবেককে। আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে, আমি কি সঠিক পথে আসি না আমি বেঠিক পথে। যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও সাক্ষী দিবে, মানুষও সাক্ষী দিবে। আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে, যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে, আমাদের লেবেল, আমাদের ব্যানার, আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা। যদি আপনারা এরকম কিছু আপনাদের কাছে থাকে, সারা বাংলাদেশের যেখানেই হোক, আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে। আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না, এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দেব না। আমরা আবারও কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাদেরকে এইভাবে, আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন, আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন। এবং আপনাদের ভাষণ দেবে বলে সবাই পক্ষ থেকে আমরা দিতে পারি। বলো আমি